হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি অসাধারণ সুন্দর কবিতা সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সরোজিনী নাইডু, তিনি 1879 সালের 13 ফেব্রুয়ারি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তিনি আমাদের কাছে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামেও পরিচিত। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এমনকি স্বাধীনতার পরেও তিনি দেশের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে উত্তরপ্রদেশ রাজ্যের দায়িত্ব পালন করেছেন। তার উল্লেখযোগ্য কবিতা সংকলনগুলি হল দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, যেটি 1905 সালে প্রকাশিত হয়েছিল, দ্য বার্ড অফ টাইম 1912, দ্য ব্রোকেন উইংস 1917, দ্য সেপ্টার্ড ফ্লুট 1928 এবং দ্য ফাদার অফ ডন, যেটি 1961 সালে প্রকাশিত হয়েছিল। আমাদের আজকের কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স প্রথম প্রকাশিত হয়েছিল তার কবিতা সংকলন দ্য বার্ড অফ টাইমে, যেটি 1912 সালে প্রকাশিত হয়েছিল। এবার কবিতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি হলো একটি অসাধারণ লিরিক্যাল পোয়েম। কবিতাটিতে মোট 24টি লাইন আছে এবং সমস্ত কবিতাটি 4টি স্ট্যাঞ্জাতে বিভক্ত। প্রতিটি স্ট্যাঞ্জাতে 3টি রাইমিং কাপলেটস আছে। কবিতাটির রাইম স্কিম হল এ এ, বি বি এবং সিসি। সমস্ত কবিতাটি আমরা একজন চুড়ি বিক্রেতার মুখ থেকে শুনব। প্রথম স্তবকে চুড়ি বিক্রেতা তার চকচকে চুড়ির বোঝা নিয়ে মন্দিরের মেলায় যাচ্ছে। দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাই যে চুড়ি বিক্রেতা সেই সব চুড়ির কথা বলেছে যেগুলো একজন অবিবাহিত যুবতী মেয়ের জন্য উপযুক্ত। সেই চুড়ির রং হলো রূপোলি নীল, গোলাপি এবং স্বচ্ছ সবুজ। তৃতীয় স্তবকে চুড়ি বিক্রেতা সেই সব চুড়ির কথা বলেছেন যেগুলো একজন বিয়ের কনের জন্য উপযুক্ত, যে চুড়ির রং হলো সূর্যালোকিত শস্যের ক্ষেতের মতো হলুদ ও বিয়ের আগুনের শিখার মতো লাল। এবং চতুর্থ স্তবকে চুড়ি বিক্রেতা এমন চুড়ির কথা বলেছেন যেগুলি একজন মধ্যবয়সী মহিলার জন্য উপযুক্ত, যাদের চুড়ির রং হলো বেগুনি এবং সোনালি আভাযুক্ত। তাহলে শুরু করা যাক কবিতাটির লাইন বাই লাইন অ্যানালিসিস। প্রথম প্যারাতে দেখো, ব্যাঙ্গেল সেলার্স আর উই, অর্থাৎ লাইনটাকে সাজিয়ে লিখলে এইরকম হয়, উই আর ব্যাঙ্গেল সেলার্স, আমরা হলাম চুড়ি বিক্রেতা। আমাদের এই যে কবিতাটা, সেই কবিতার কথক কিন্তু কয়েকজন চুড়ি বিক্রেতা। তারা কি বলছে? আমরা চুড়ি বিক্রেতা হু বিয়ার আওয়ার সাইনিং লোডস, যারা বহন করে নিয়ে চলেছে আমাদের চকচকে বোঝাগুলো। সাইনিং মানে চকচকে বা উজ্জ্বল, আর লোডস মানে বোঝা। আমাদের উজ্জ্বল বা চকচকে বোঝাগুলো বয়ে নিয়ে চলেছি। তাহলে এইটার মানে কি? এটা কিন্তু ব্যাঙ্গেল বা চুড়িকেই বোঝাচ্ছে। সরাসরি চুড়ি না বলে সেখানে তার পরিবর্তে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একটা মেটাফোরের এক্সাম্পল। এই ফিগার অফ স্পিচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই কবিতাতে যেখানে যত ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে সেগুলো সব আমি ডিটেলসে আলোচনা করে দেব। তোমরা একটু বই এবং পেনটা নিয়ে বসবে, ঠিক জায়গাগুলোতে একটু মার্ক করে যাবে, ঠিক আছে? টু দ্য টেম্পল ফেয়ার, আমরা সেই চুড়িগুলো নিয়ে কোথায় যাচ্ছি? আমরা মন্দিরের মেলাতে যাচ্ছি। অর্থাৎ মন্দির প্রাঙ্গণে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে মেলা বসেছে, সেই মেলাতে আমরা চুড়িগুলো বিক্রি করতে যাচ্ছি। এবারে কি বলছে? হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ লাইটস। হু উইল বাই, কারা কিনবে? দিস ডেলিকেট, ডেলিকেট মানে কি? সুরুচিপূর্ণ, রুচিপূর্ণ। ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল। রেইনবো টিন্টেড, রামধনু রাঙা। সার্কেল অফ লাইটস, অর্থাৎ আলোর বৃত্ত। সার্কেল মানে বৃত্ত বা বলয়, আর লাইট মানে আলোয়। আচ্ছা বলো তো, আলোর বৃত্ত বলতে কোনটার কথা এখানে বলা হয়েছে? এটাকেও কিন্তু ব্যাঙ্গেলকে বোঝানো হয়েছে, চুড়িকে। সুতরাং সরাসরি চুড়ি না বলে, ব্যাঙ্গেল না বলে, তার পরিবর্তে সার্কেল অফ লাইটস, আলোর বৃত্ত কথাটা ব্যবহার করা হয়েছে। এটাও কিন্তু একটা মেটাফোরের এক্সাম্পল, ঠিক আছে? যখন কোনো কিছুর সঙ্গে সরাসরি তুলনা করা হবে। তাহলে বলছে কারা কিনবে আমাদের এই রামধনু রাঙা, রেইনবো টিন্টেড মানে রামধনু রাঙা উজ্জ্বল আলোর বৃত্তগুলো কারা কিনবে? লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, লাস্ট্রাস মানে চকচকে, আর টোকেন্স মানে চিহ্ন বা নিদর্শন, অফ রেডিয়েন্ট লাইফ, রেডিয়েন্ট লাইফ মানে উজ্জ্বল জীবনের, ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে চুড়িগুলো কিসের নিদর্শন? চুড়িগুলো হলো উজ্জ্বল জীবনের নিদর্শন, অর্থাৎ হ্যাপি, ঠিক আছে? হ্যাপিনেস। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস, অর্থাৎ সুখী কন্যাদের জন্য এবং সুখী স্ত্রীদের জন্য। চুড়ি কারা পরে? চুড়ি সকল বয়সের নারীরা পরে, ঠিক আছে? অর্থাৎ ছোট মেয়ে থেকে শুরু করে বড় যত বৃদ্ধা বয়স পর্যন্ত কিন্তু চুড়িটা পরে, এবং প্রত্যেক সময়ে যখন তারা চুড়িটা পরে তাদের চুড়ির রঙটাও কিন্তু সেই রকম আলাদা আলাদা হয়।
ঠিক আছে, অর্থাৎ এখানে হ্যাপি ডটার্স, চুড়ি পরে যারা মেয়েরা কন্যারা রয়েছে, ছোট ছোট মেয়েরা, তারাও খুশি হয়, অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এবং স্ত্রীরাও কিন্তু খুশি হয়। তাহলে এই যে প্রথম প্যারাটা গেল, প্রথম প্যারার রাইম স্কিমটা আমি আরও একবার বলে দিচ্ছি, দেখে নাও। প্রথম লাইনের শেষে কি আছে? বিয়ার, বিয়ার। দ্বিতীয় লাইনের শেষে দেখো ফেয়ার, অর্থাৎ বিয়ারের সঙ্গে ফেয়ারের কিন্তু মিল আছে। তাহলে বিয়ারটাকে যদি আমি এখানে এ ধরি, তাহলে ফেয়ারটাকেও আমাকে এ ধরতে হবে। ঠিক আছে, এবারে দেখো ব্রাইট, ব্রাইটের সঙ্গে কার মিল আছে? লাইট। তাহলে ব্রাইটটাকে যদি আমি বি ধরি, তাহলে লাইটটাকেও আমাকে বি ধরতে হবে। ঠিক আছে, এবারে দেখো লাইভস, লাইভসের সঙ্গে কার মিল আছে? ওয়াইভস। তাহলে লাইভসটাকে যদি আমি সি ধরি, তাহলে ওয়াইভসটাকেও আমাকে কিন্তু সি ধরতে হবে। এবারে তুমি পরপর উপর থেকে এখানে পড়ে দেখো যে রাইম স্কিমটা কী দাঁড়ালো, এ এ, বি বি, সি সি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকের কবিতার রাইম স্কিম। প্রথম প্যারার লাস্ট লাইনটা দেখো, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এখানে দেখো একই লাইনের মধ্যে হ্যাপি শব্দটা রিপিট হয়েছে। তাহলে যখন একই ওয়ার্ড একটা লাইনের মধ্যে দুই বা ততোধিকবার রিপিট হবে, সেটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ। এটাকে বলা হয় রিপিটেশন। এটাকে কি বলে? রিপিটেশন। ঠিক আছে, চলে এসো পরের প্যারাতে। সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট, অর্থাৎ কিছু চুড়ি সেগুলো উপযুক্ত, মিট মানে হচ্ছে উপযুক্ত বা ফিট, ফর এ মেইডেন্স রিস্ট, মেইডেন মানে অবিবাহিত নারী, এবং তার হাতের জন্য, রিস্ট মানে হাত বা কবজি, অর্থাৎ কিছু চুড়ি রয়েছে যেগুলো অবিবাহিত নারীদের কবজির জন্যই উপযুক্ত। পরীক্ষায় প্রশ্ন আসবে সেই চুড়িগুলো কোনগুলো। ঠিক আছে, এখানেও দেখো একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। এখানে আছে মিট এবং মেইডেন। একটা লাইনের মধ্যে যখন একটা কনসোনেন্ট, দেখো মিটের এম আর মেইডেনের এম, এই একটা কনসোনেন্ট যখন বিভিন্ন ওয়ার্ডের শুরুতে স্টার্টিংয়ে রিপিট হবে, তাকে আমরা বলবো অ্যালিটারেশন। সেটাকে বলা হয় অ্যালিটারেশন, মানে অনুপ্রাস। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, অর্থাৎ সেটি হলো, সেই চুড়ির রঙগুলো কেমন? রূপালি কালারের, অ্যান্ড ব্লু, ব্লু মানে নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পর্বতের যে কুয়াশা হয়, কুয়াশার মতো সেই রঙটা। ঠিক আছে, এখানে দেখো অ্যাজ দিয়ে এই রঙটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মাউন্টেন মিস্ট বা পর্বতের কুয়াশার সাথে তুলনা করা হয়েছে। তাহলে যখন কোনো কিছুকে অ্যাজ বা লাইক দিয়ে তুলনা করা হয়, সেটাকে বলা হয় সিমিলি। এটাও একটা ফিগার অফ স্পিচ। ঠিক আছে, তোমরা মার্ক করে যেতে থাকো। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, অর্থাৎ কিছু চুড়ি যেগুলো কিনা ফ্লাস্ট, ফ্লাস্ট রঙের, মানে লজ্জায় রাঙা হয়ে গেলে যে লাল রঙটা হয়, সেটাকে বলা হয় ফ্লাস্ট। তাহলে সাম আর ফ্লাস্ট, কিছু চুড়ির রং হয় লজ্জায় রাঙা লাল, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, অর্থাৎ সেই ফুলের কুঁড়ির মতো যারা স্বপ্ন দেখে। এখানে দেখো লাইক দিয়ে তুলনা করা হয়েছে। আমি একটু আগেই বলে দিলাম, লাইক বা অ্যাজ দিয়ে যদি কোনো কিছুর সাথে তুলনা করা হয়, সেটাকে বলা হয় সিমিলি। তাহলে 2 নম্বর লাইনেও একটা সিমিলি ব্যবহার করা হয়েছে, থার্ড লাইনেও কিন্তু একটা সিমিলি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, অর্থাৎ সেই চুড়িগুলোর রং লজ্জায় রাঙা লাল রঙের মতো, যেটা যেমন কি না একটা ফুলের কুঁড়ি সে স্বপ্ন দেখে অন দ্য ট্রাঙ্কুইল ব্রাও। ট্রাঙ্কুইল মানে কি? শান্ত, আর ব্রাও মানে পার্শ্বদেশ, পাশে। অফ এ উডল্যান্ড স্ট্রিম, একটা বনভূমির মধ্য দিয়ে যে একটা নদী বয়ে গিয়েছে, সেই নদীর, বনভূমির নদীর পাশে। ঠিক আছে, সেখানে একটা ফুলের কুঁড়ি প্রস্ফুটিত হয়েছে, সেই ফুলের কুঁড়িটি যেমন স্বপ্ন দেখে, ঠিক এই লজ্জায় রাঙা লাল চুড়িগুলো কিন্তু ঠিক সেই রকমটাই স্বপ্ন দেখে। ফুলের কুঁড়িটা দেখো, ফুলের কুঁড়ি তো স্বপ্ন দেখতে পারে না, স্বপ্ন দেখতে পারে মানুষ। ঠিক আছে, যারা হিউম্যান বিংস। তো মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য স্বপ্ন দেখা, সেটা কিন্তু ফুলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটাও একটা ফিগার অফ স্পিচ। যখন কোনো জড় বস্তুকে কোনো হিউম্যান ক্যারেক্টার দেওয়া হবে, তখন সেটাকে বলা হয় পার্সনিফিকেশান। তাহলে এখানে বার্ডস বা ফুলের কুঁড়িটাকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে। ঠিক আছে, তাহলে অন দ্য ট্রাঙ্কুইল ব্রাও, এবং সেই ফুলের কুঁড়িটা কোথায় প্রস্ফুটিত হয়েছে? একটা শান্ত নদীর পাশে। এবং শান্ত নদীটা কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে? অফ এ উডল্যান্ড, একটা বনভূমির মধ্য দিয়ে। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম, কিছু চুড়ি উজ্জ্বল, অ্যাগ্লো মানে
জলজল করতে থাকে উইথ দ্য ব্লুম, প্রস্ফুটিত ফুলের মতো, দ্যাট ক্লিপস, যেটি বিদীর্ণ করে বেরিয়ে আসে। ক্লিপস মানে কি, কোনো কিছু ভেদ করে বেরিয়ে আসা বা বিদীর্ণ করে বেরিয়ে আসা। টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউবর্ন লিভস। লিম্পিড গ্লোরি মানে কি, নির্মল সৌন্দর্য। লিম্পিড মানে হচ্ছে নির্মল, আর গ্লোরি মানে সৌন্দর্য, অর্থাৎ নির্মল সৌন্দর্য অফ এ নিউবর্ন লিভস, নতুন যে পাতা গজিয়েছে, নিউবর্ন নতুন জন্মানো যে পাতা, তার যে রঙটা কচি একদম সবুজ, কাঁচা সবুজ, সেই কাঁচা সবুজের মতো কিন্তু কিছু চুড়ির রং। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে মেডেনদের জন্য যে চুড়িগুলোর কথা এখানে বলা হয়েছে সেই চুড়ির রঙগুলো কি কি। তাহলে সেই চুড়ির রং হচ্ছে সিলভার কালারের, ব্লু কালারের, ফ্লাস্ট মানে লজ্জায় রাঙা লাল কালারের, অ্যান্ড নিউবর্ন লিভসের যে কালার লাইট গ্রিন, সেই লাইট গ্রিন কালারের চুড়ি কিন্তু মেডেনরা পরে থাকে। নেক্সট প্যারাতে চলে এসো। সামার লাইক ফিল্ডস অফ কর্ন। তাহলে দেখো সামার লাইক দিয়ে কিন্তু আবার সেই চুড়িগুলোকে, এখানে সাম মানে কি, কিছু চুড়ি, ঠিক আছে, লাইক দ্য ফিল্ডস অফ সানলাইট কর্ন, অর্থাৎ সূর্যালোকে আলোকিত শস্য ক্ষেতের মতো কিছু উজ্জ্বল চুড়ি রয়েছে। তাহলে সূর্যের আলো যখন শস্য ক্ষেতের উপরে পড়ে তখন আলোটার রঙটা কেমন হয়, ইয়েলো কালারের। তাহলে সানলাইট কর্ন মানে হচ্ছে এখানে ইয়েলো কালারকে বোঝানো হয়েছে, ঠিক আছে। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। মিট মানে হচ্ছে ফিট, উপযুক্ত, ফর এ ব্রাইড একটা কনের জন্য, অর্থাৎ বিয়ের কনের জন্য উপযুক্ত, অন হার ব্রাইডাল মর্ন তার বিয়ের দিন সকালবেলায়, অর্থাৎ সেই চুড়িগুলো সে কখন পরবে, তার বিয়ের দিন সকালবেলায়। মর্ন মানে কিন্তু এখানে মর্নিং, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু একটা অ্যালিটারেশন ব্যবহার হয়েছে, ব্রাইডের বি আর ব্রাইডালের বি, ঠিক আছে। তাহলে তার বিয়ের দিন সকালবেলায় একজন কনে সে নব সাজে সুসজ্জিত হয়ে এবং সে হাতে চুড়ি পরে উপস্থিত হবে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। কিছু চুড়ি তাদের কেমন রং, এখানে দেখো লাইক দিয়ে আবার তুলনা করা হয়েছে দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, অর্থাৎ বিয়ের সময় যে অগ্নিকুণ্ডে অগ্নি জ্বালা হয়, যে অগ্নিকে সাক্ষী রেখে বিয়েটা সুসম্পন্ন হয়, সেই অগ্নির মতো বা সেই আগুনের মতো কিন্তু সেই চুড়ির রংটা। ফ্লেম মানে আগুনের শিখা, অফ হার ম্যারেজ ফায়ার তার বিয়ের যে আগুন, ঠিক আছে, সেই আগুনের মতো রাঙা। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, অথবা সেটা সমৃদ্ধ, রিচ মানে এখানে কিন্তু ধনী নয়, রিচ মানে সমৃদ্ধ, উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, হিউ মানে কালার, রং, অফ আর হার্টস ডিজায়ার। দেখো এখানেও কিন্তু এইচটা 3 বার ব্যবহার করা হয়েছে 3টে শব্দের স্টার্টিংয়ে, যেমন এখানে হিউয়ের এইচ, হারের এইচ এবং হার্টের এইচ, ঠিক আছে। এটাও কিন্তু অ্যালিটারেশন, অর্থাৎ কিছু চুড়ির রঙকে এখানে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে, সেই নববধূর হৃদয়ের রঙের সঙ্গে। তার হৃদয়ের যে ইচ্ছা, অর্থাৎ সে একটা জায়গা থেকে তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলেছে, সেখানে নতুন করে সে তার জীবনটা শুরু করবে। আসলে মেয়েদের জীবনটাই তো এইরকমই, ঠিক আছে, যে যেখানটাতে তারা বড় হয়, যেখানে জন্মগ্রহণ করে, সেই ভূমি তাদেরকে ত্যাগ করে নতুন একটা জায়গায় গিয়ে নতুন করে সংসার ধর্ম করতে হয়, ঠিক আছে। এবং তার মনের মধ্যে একই সঙ্গে দুরকম দ্বন্দ্ব চলতে থাকে। প্রথমত সে নতুন জীবনে প্রবেশ করছে একটা হ্যাপিনেস, এবং তার পাশাপাশি সে কিন্তু তার নিজের চেনা জগৎটাকে ছেড়ে চলে যাচ্ছে, তার একটা দুঃখও কিন্তু তার মনের মধ্যে রয়েছে। তো সেই জন্যই বলছে টিংক্লিং, সেটা টুংটাং আওয়াজ করছে। লুমিনাস মানে কি, চকচকে। টেন্ডার মানে কোমল, অ্যান্ড ক্লিয়ার এবং সেটা স্বচ্ছ বা পরিষ্কার। এই সমস্তটাই কিন্তু চুড়ির অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সেই চুড়িগুলো ছিল টিংক্লিং, টুংটাং আওয়াজ হচ্ছিল একে অন্যের সঙ্গে লেগে। লুমিনাস সেগুলো চকচক করছে। টেন্ডার সেগুলো অত্যন্ত কোমল। এখানে কিন্তু প্রত্যেকটাই সেই মেয়েটির হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড ক্লিয়ার সেগুলো পরিষ্কার। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, তার সেই বিয়ের হাসি এবং বিয়ের কান্নার মতো। ব্রাইডাল লাফটার মানে বিবাহের হাসি, সে কেন হাসছে, কারণ সে অত্যন্ত আনন্দিত নতুন জীবনে প্রবেশের জন্য। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, সে কাঁদছে কেন, কারণ তাকে তার চেনা জগৎটা ছেড়ে একটা নতুন জায়গায় নতুন করে সব কিছুকে শুরু করতে হবে। এখানে লাইক দিয়ে কিন্তু সেই চুড়িগুলোকে তার বিয়ের হাসি এবং বিয়ের কান্নার সঙ্গে তুলনা করা হয়েছে। এটাও কিন্তু একটা সিমিলার এক্সাম্পল। চলে এসো পরের প্যারাতে। সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। কিছু চুড়ির রং কেমন, পার্পেল কালারের। পার্পেল মানে কি, বেগুনি কালার। অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে,
গোল্ড ফ্লেকড গ্রে মানে কি? ধূসর, মানে সোনালি চিহ্নযুক্ত ধূসর রঙের। অর্থাৎ সেই চুড়িগুলো যখন মাঝ বয়সে চলে আসছে, আমাদের এখানটাতে লাস্ট প্যারাটা কিন্তু মিডিল এজড মেয়েদেরকে তুলনা করা হয়েছে, যারা সংসার ধর্ম অনেক দিন করেছে, তাদের ছেলে পুলে সন্তানদেরকে তারা মানুষ করেছে এবং তারা বয়সকালে চলে এসছে, মানে ওই 45 থেকে 50 বছর হয়তো তাদের বয়স। তো তাদের হাতের যে চুড়িগুলো রয়েছে সেই চুড়ির রঙটা কিন্তু এখন হয়ে গিয়েছে গোল্ড ফ্লেকড গ্রে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে মিডিল এজড মহিলাদের হাতের চুড়ির কালার কেমন? 1 নাম্বার পার্পেল আর 2 নাম্বার গোল্ড ফ্লেকড গ্রে, ধূসর অর্থাৎ সোনালি রং, সোনালি ফোঁটাযুক্ত ধূসর রঙের। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, কারণ তিনি যে কিনা জীবনটা যাত্রা করে এসেছে তার মধ্য গগনে, মিডওয়ে অর্থাৎ মাঝ রাস্তায় সে চলে এসেছে, অর্থাৎ জীবনের অর্ধেকটা সে কাটিয়েই ফেলেছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যিনি তার নিজের হাতে লালন পালন করেছে। চেরিস্ট মানে কি? লালন পালন করা। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা আশীর্বাদ দিয়েছে, অর্থাৎ মায়েদের ভালোবাসা তো আমাদের কাছে আশীর্বাদের সমানই। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সন্স অন হার ফেইথফুল ব্রেস্ট, ক্রেডেলড মানে কি? লালন পালন করা। ফেয়ার সন্স, সুন্দর পুত্রদেরকে তারা লালন পালন করেছে। অন হার ফেইথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকের দুধ পান করিয়ে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সন্স বলেছে, সন্সের জায়গায় সে তো ডটারও বলতে পারতো, ঠিক, বা চিলড্রেনও ব্যবহার করতে পারতো, কিন্তু এখানে সন্স বলেছে। এটা কিন্তু তখনকার দিনের যে পেট্রার্কাল সোসাইটি এবং মানুষের মধ্যে যে এক ধরনের ইচ্ছে ছিল যে পুত্র সন্তান হলে তার আনন্দ করে, কিন্তু কন্যা সন্তান হলে কিন্তু একেবারেই সেই পরিবেশে, সেই পরিবারে মনে হয় যে তাদের জীবনে একটা বোঝা চলে এলো, মেয়েদেরকে কিন্তু বার্ডেন মনে করা হয়। ঠিক আছে, মানে কন্যার দায়গ্রস্ত হয়ে পড়লো। তো এই সন্স শব্দটা ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু সেই প্যাট্রার্কাল সোসাইটির বা পুরুষতান্ত্রিক সমাজের কিন্তু একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, তাহলে তারা নিজেদের সন্তানদেরকে নিজেদের বিশ্বস্ত বুকে লালন পালন করেছে। অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং সে সার্ভস সেবা করে গিয়েছে হার হাউস হোল্ড, তার গৃহস্থালির কাজ, ইন ফ্রুটফুল প্রাইড অর্থাৎ সফলভাবে, অহংকারের সাথে। ফ্রুটফুল মানে কি? সফলভাবে, আর প্রাইড মানে অহংকার। তাহলে অহংকারের সাথে, গর্বের সাথে সে সফলভাবে তার সাংসারিক কাজকর্মগুলোকে সে কিন্তু পালন করে গিয়েছে। অ্যান্ড ওরশিপস দ্য গড অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং ভগবানের পুজো করে গিয়েছে। ওরশিপ দ্য গড মানে কি? ভগবানের পুজো করে গিয়েছে অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশে থেকে। ঠিক আছে, অর্থাৎ সুন্দরভাবে সে তার সাংসারিক জীবনটা কমপ্লিট করেছে। এখানে দেখো লাস্ট যে 3টে লাইন আছে, 3টে লাইনের প্রথম যে লাইনগুলো আছে, প্রথম 3টে ওয়ার্ডের কিন্তু মিল আছে, অ্যান্ড। ঠিক আছে, এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ। যখন পরপর 3টে লাইনের প্রথম ওয়ার্ডগুলো একই শব্দ দিয়ে স্টার্ট হবে, সেটাকে বলা হয় অ্যানাফোরা। ঠিক আছে, এটাও একটা ফিগার অফ স্পিচ, তোমরা দাগ দিয়ে রাখবে। তাহলে যতগুলো ফিগার অফ স্পিচ হতে পারে সেগুলো সব সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি, এবং সেই সঙ্গে পুরো কবিতাটার আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনও তোমাদের সামনে করে দিয়েছি। তাহলে প্রথম প্যারাটা বলতে পারি আমরা একটা ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানটায় একজন চুড়ি বিক্রেতা তার চুড়ি সম্পর্কে কিছু ডেসক্রিপশন দিচ্ছে। দ্বিতীয় প্যারাতে সেই চুড়ি বিক্রেতারা বলছে যে তাদের কাছে যে চুড়িগুলো রয়েছে, কিছু চুড়ি রয়েছে যেগুলো মেডেনদের জন্য। ঠিক আছে, অর্থাৎ একদম অবিবাহিত তরুণীদের জন্য। থার্ড প্যারাতে সেখানটাতে সে কি বলছে? সেখানে বলছে এই চুড়িগুলো হচ্ছে নববধূর জন্য, অর্থাৎ বিয়ের কনেদের জন্য। এবং ফোর্থ প্যারাতে সে কি বলছে? যে এই চুড়িগুলো কিন্তু এজেড মহিলাদের জন্য। ঠিক আছে, এবং বয়সের সাথে সাথে কিন্তু যে চুড়ির কালারগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও অনেক এডুকেশনাল ভিডিও পেতে।